কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি? বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে প্রবর্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আপনি যখন মোনাজাত করেন, আপনি কি মোনাজাত করেন? আপনি বলেন আগে দুনিয়াতে কি বলে, ফির দুনিয়া হাসানা, তারপর ওয়াফির আখেরা হাসানা বলে আখেরাতে কথা পড়ে, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা সে বিচার করবে। কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন। আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে, কাউকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে। এগুলো কি ধর্ম বলে? তার সংস্কৃতির ব্যাপারটা আসবে যখন আপনি সংস্কৃতির পুরোমাত্রা আপনি বুঝবেন এটা মানেটা কি, এটার সঙ্গে আমার ধর্ম যুক্ত, এটার সঙ্গে আমার সংস্কৃতি যুক্ত। এবং এই যে তৌহিদের কথা বলি, তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদি চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রসুল যিনি এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে যুদ্ধ, হানাহানি, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। আমরা সকলে এক, আদম হাওয়ার সন্তান, একই প্রজাতি, আমরা একসঙ্গে বাস করব। আমাদের একটা বিশ্ব সমাজ আমরা তৈরি করব, একটা উম্মাহ তৈরি করব। এই হলো তৌহিদের মানে। এই তৌহিদের মানে করতে গিয়ে আমি তো ক্ষুদ্র জাতির সাথে তাকে বাদ দিয়ে দিচ্ছি। ও তো সে একের অন্তর্গত। আল্লাহ কি তাকে সৃষ্টি করে নেই? আমি তো হিন্দুকে, সনাতন ধর্মীকে বাদ দিচ্ছি, বৌদ্ধকে বাদ দিচ্ছি, নাস্তিককে বাদ দিচ্ছি। তো আল্লাহ কি তাদেরকে তৈরি করে নেই? তাদের জন্য কি বলছি, এবার তুই হিন্দু, কালকে থেকে তুই সূর্য বন্ধ বলেছি কিনা বলেন? বলে তো নাই। তবে তার যে গুণাবলী, তার যে সাফায়েত, তার সে গুণাবলী আয়ত্ত করাই কিন্তু ধর্ম আমার। ইসলাম একটা বিপ্লবী ধর্ম, মানুষের মহিমাকে সে একদম ঊর্ধ্বে তুলে ধরে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহ নক্ষত্র থাকবে, তেমনি আমার ধর্ম থাকবে। আমি সে ধর্ম এই আগের মতো পরিচয়বাদ না, যে আমি মুসলমান তুমি হিন্দু, না, এটাকে পরিচয়বাদ বলে, এটাকে বলে জাতিবাদ। এই জন্য জাতিবাদের যুগ আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। 3 নম্বর যে অনাবাদী শাকের কথা বলি, দেখুন, আবাদি একটা, আমি চাষ করি। আমি যখন আবাদ করি, তার মানে আমি সৃষ্টির অন্যান্য যে সকল প্রাণী, অন্যান্য যে গাছটা আপনা আপনি হতে পারত, সেটা করছি না, আমি করছি যেটা আমার চাহিদা মেটা। এই জন্য অনাবাদী শাকের হিসাবটা বছর শেষে নিতে হয়। গ্রামে যাবেন, দেখবেন যে মেয়েরা শাক কুড়াতে বেরিয়েছে সকালবেলা। কারণ এই শাক যদি তারা খুঁজে না পায়, গিমার শাক পেলাম না, কি হেলেঞ্চা পেলাম না, ও বুঝতে পারে যে কৃষিকাজ ঠিক মতো হয়নি, সে কৃষিকাজকে ঠিক করে। কিন্তু গ্রামে গেলে আপনি দেখবেন এই শাক এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে ওটা খাওয়া যায় না। কেন? ওটা বিষাক্ত। এই বিষ কোত্থেকে আসছে? কোম্পানির কাছ থেকে আসছে। বিদেশি কোম্পানিগুলো আমাদের এখানে বিষ বিক্রি করছে আর লাভ করছে, এবং সেই বিষে সমস্ত দেশ বিস্ময় হয়ে গিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বিদেশ থেকে বিনিয়োগ আনছেন। আমি তাকে একটা পোস্টে সাবধান করেছি, বিনিয়োগ আনা মানেই কিন্তু ভালো না। এই কোম্পানিগুলো কিন্তু আমার মাটি নষ্ট করেছে, আমার পানি নষ্ট করছে, এবং তার কোনো ব্যবস্থা, এই পরিবেশগত কোনো ব্যবস্থা, সাংস্কৃতিক দিক থেকে আমার সংস্কৃতি রক্ষা করবার কোনো ব্যবস্থা তিনি কিন্তু করেন নাই। তার আগে কিন্তু বিদেশ থেকে আনছেন, এনে বলতেছে তোমাদের জন্য আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন বসাই দিতেছে। এক্সপোর্ট প্রসেসিং জোন মানে যেখানে রাষ্ট্র তার আইন কাজ করে না, মানে রাষ্ট্রের মধ্যে বিদেশের জন্য একটা রাষ্ট্র দিয়ে দেওয়া। এই এক্সপোর্ট তো আমাদের এখনও আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি। আমাদের গার্মেন্টগুলো বিদেশ থেকে কাপড় আনে, বানায়, কম দামে বিদেশে বেচে। আর কি করে? এখানে সস্তা শ্রম শোষণ করে, শ্রমিকরা তো কিছু পায় না, মাসে সেটা বেতনও পায় না। তো বিনিয়োগ আসতেই ভালো হবে জনগণের জন্য, এটা তো সত্যি কথা নয়। তাহলে আমরাও তাদের কাছে দাবা করছি যে যদি আপনি সত্যিকার অর্থে একটা এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে সত্যিকারের একটা নীতি তৈরি করতে চাই, আমাদের বিনিয়োগ লাগবে অবশ্যই, কিন্তু সবার আগে লাগবে আমাদের এখানকার সেই বিনিয়োগকে ইতিবাচকভাবে ব্যবহার করবার নীতি, একটা শক্তিশালী পরিবেশ নীতি, এবং একটা শক্তিশালী আমাদের এই কৃষি রক্ষা করবে একটা নীতি। এগুলো আমাদের না, এগুলো আমাদের সংস্কৃতির অংশ। ফলে আমি এই কথা বলবো, যেহেতু আমি মনে করি যে আমাকেও যেতে হবে, আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতে হবে, এবং আমি একটু দুর্মুখ, আমাকে ডাকবেন না এরপর। আমি খুবই দুর্মুখ, কারণ আমি দুর্মুখের জন্য কিন্তু এই লড়ে এসেছি, দীর্ঘ বছর অনেক সাফার করেছি।
কিন্তু দয়া করে আমাদেরকে এনে কখনো অপমান করবেন না, ওকে? এবং আমরা মনে করি যে আমি তার কথা শুনতে চেয়েছি, আমি তাকেও শুনতে চেয়েছিলাম, কারণ আমাদের কথা বলতে চাই। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠি। তেমনি আমার পাশে ফাতেমা বসছেন, তার আমি অসম্ভব তার ভক্ত। আজকে যে নজরুল একবার শ্যামার সঙ্গীত লিখেছে, একবার কীর্তন গেয়েছে, তার তো প্রচুর তার গান আছে, বিচিত্র বিভিন্ন। তো উনি মুসলমান বলে উনি গ্রহণযোগ্য, রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য না, এটা কী করে হতে পারে? হতে পারে? রবীন্দ্রনাথ তো যদি আপনি তাকে যদি খালি যদি একটা আরবি ফার্সি শব্দ থাকতো, ওকে তো রুমি বানাইতেন। তার মধ্যে যে তুমি, যে যাকে তুমি তুমি করে যে গান লিখতে, ওটাকে আল্লাহকে উদ্দেশ্য করে লেখা বলা হয়েছে। উনি তো সাংঘাতিক এরকম পারস্যের ভক্ত ছিল, এদের পার্সিয়ানদের মতন, এই ইরানিদের মতন উনি পোশাক পরতে পড়তেন। তো উনি হিন্দু বলে খারাপ হয়ে গেছেন, এটা কেমন কথা? তাহলে এগুলো তো বাদ দিতে হবে, এসব সংকীর্ণতা, মানসিক সংকীর্ণতা বাদ দিতে হবে। আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামার সঙ্গীত, দুর্দান্ত শ্যামার সঙ্গীত তিনি গেছে। আমি আছে ফাতেমার পাশে, তিনি বলতে পারবেন, দুর্দান্ত তার কীর্তন, অসাধারণ তার কীর্তন। আমরা এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিক্যালি বিবেকানন্দকে সমালোচনা করেন। এই একটা গান আছে, অরুণকান্তি কেবু যোগী ভিখারি, বা তুমি যোগী হয়েছে কী জন্য? আমি তো রাধাকৃষ্ণের দেশ, আমি তো রাধাকে চিনি, গোয়ালিনীকে চিনি, আমি তো এই তোমার মতো এই যোগী চিনি না। এই যে লিখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্র্যাডিশন বাংলায় রয়েছে, এই শক্তিশালী ট্র্যাডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে। যখনই আমরা এটা ধারণ করতে শিখব, তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব। আমাদের লড়াই শেষ হয় নাই। ফলে আমাদের মতো দুর্মুখদের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি, এবং অন্তত আশা করি দোয়া চাই আপনাদের কাছে। এবং যদি আমি একটু কঠোর কথা বলে থাকি, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমরা এই মধ্য দিয়ে যেন পরস্পরকে চিনি, পরস্পরকে জানি, এবং আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট এবং আমাদের আকাঙ্ক্ষা এবং বাসনা, এটাও যেন আমরা বলতে পারি। শেষ যে কথাটা, কেন আমি বারবার গণ অভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লবের মানে হচ্ছে যে সে বিদ্যমান আইন বা সংবিধানকে সে বাতিল করে, নতুন আইন বা নতুন ব্যবস্থা সে পত্তন করে। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়। এই নতুন গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, এটাকেই বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি শেষ একটা কথা ভুলে গেছি, সরি, আর একটা মিনিট সময়। সেটা হলো এই, আপনার মনে রাখবেন যে সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন দার্শনিক রুশো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করতো, নাটক করতো, তিনি বলছেন এগুলো কিন্তু সংস্কৃতি না। মানে গান গাইলে এটা সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো সেটাই যেটা একটা গণ উৎসব হয়। গণ উৎসবটা দরকার, এটা জনগণ যেখানে অংশগ্রহণ করে। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যে সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। তিনি বলছেন জঁ-জাক রুসো, আপনারা শুনেছেন, যিনি খুব বিখ্যাত বই তার সোশ্যাল কন্ট্রাক্ট, তিনি আর্গু করছেন, এই বইতে না, তার একটা বইতে তিনি আর্গু করছেন যে এই ধরনের গণ উৎসব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার মানে হচ্ছে ব্যক্তি সমষ্টিকে উপলব্ধি করে, সে সমাজের অন্তর্গত, এটা সে উপলব্ধি করে, তার শাহাদা হয়, তার উপলব্ধি হয়, সে সাক্ষ্য দিতে পারে আমি সমষ্টির অন্তর্গত। আর সমাজও বুঝতে পারে ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ। ফলে ব্যক্তির নাগরিক অধিকার, ব্যক্তির অন্যান্য যেসব অধিকার, সেটা সমাজ রক্ষা করে, এবং রাষ্ট্রকে একটা প্যারাসিটিক, একটা পরজীবী শক্তি আকারে জনগণকে দমন করা, পীড়ন করা, বিভিন্ন আইনের মাধ্যমে তাকে হয়রানি করা, এটা রাষ্ট্র আর করতে পারে না। ফলে আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। আমিও একটু বেয়াদবি করবো আপনাদের সঙ্গে, কারণ আমাকে যেতে হবে, আমি বসবো দিয়ে কিছুক্ষণ, আমি একটু আমার একটা সভা আছে, কিন্তু আমাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন। আমি আগেই বলেছি যে আমাকে যেতে হবে। সকলকে অনেক ধন্যবাদ।